হ্যাঁ, স্টার্ট করলাম। দেখো, সংঘর্ষ। সংঘর্ষ বলতে এখানে কার সংঘর্ষ? অ্যাকচুয়ালি জীবন সংঘর্ষ না, দুটি বস্তুর সংঘর্ষ। দুটি বস্তুর সংঘর্ষ আমাদের 2 দিনে শেষ হয়ে যাবে, আজকে বা পরের দিন হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু জীবন সংঘর্ষ তো চলতেই থাকবে। এই যে তোমাদের সংঘর্ষ শুরু হয়ে গেছে মাধ্যমিকের পরে, এখন দিন দিন যাবে, টেনশন বাড়বে, সংঘর্ষ আরো বাড়বে। দেখবা কোথায় ভর্তি হব, কি নিয়ে পড়বো, হ্যাঁ, তারপরে চাকরি পাবো কি না পাবো, বা কোথায় পেলাম, অনেক কিছু সমস্যা। যাই হোক, আমরা শুরু করি। সংঘর্ষ, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ। দেখো, আমরা ধরো দুটা বস্তু, একটা বস্তুর ভর m1, এটার ভর m1, এটার ভর m2, একই রেখা বরাবর যাচ্ছে। আমি এখানে একই রেখা বরাবর দেখাচ্ছি, একই রেখা বরাবরই হতে হবে এমন কোনো কথা না। পেছনটার গতিবেগ u1, সামনেরটার গতিবেগ u2। যদি u1 গতিবেগ u2 থেকে বড় হয়, তাহলে আমি বলবো পেছনেরটা গিয়ে একে কিছুক্ষণ পর ধাক্কা দিবে, কারণ ওর গতিবেগ বেশি। ধরো এইখানে ধাক্কা খেলো, আমরা এই ধাক্কাটাকেই তো সংঘর্ষ বলি অ্যাকচুয়ালি। এবার ধাক্কা অর্থাৎ সংঘর্ষের পর বস্তু দুটির গতিবেগ আলাদা হয়ে যাবে। ওখানে u1 u2 ছিল, এখানে হয়তো m1 ভরের যে বস্তুটা তার গতিবেগ অন্য হয়ে যাবে, v1। আর m2 ভরের, হ্যাঁ, m2 ভরের বস্তুর জন্য এর গতিবেগ হয়তো v2 হয়ে গেল। বুঝতে পারছো? গতিবেগ চেঞ্জ হয়ে যায়। গতিবেগ চেঞ্জ হওয়া মানে হচ্ছে বস্তুগুলির ভরবেগের পরিবর্তন হয়। প্রতিটি বস্তুর, প্রত্যেকটা বস্তু কোণার ভরবেগের পরিবর্তন হচ্ছে। দেখো, প্রাথমিক আমি যদি প্রথম বস্তুটা ধরি, ভরবেগ কত? m1 u1, এর ভরবেগ চেঞ্জ হয়ে কত হলো? m1 v1, তার মানে ভরবেগের পরিবর্তন হলো। দ্বিতীয় বস্তু, তার ভরবেগ m2 u2, আর তার ভরবেগ শেষে হলো, সংঘর্ষের পরে হলো m2 v2। তাহলে সংঘর্ষ এমন একটা বিষয়, যে বিষয়ের কি হয়, বস্তু কণাগুলির ভরবেগের পরিবর্তন হয়, কিন্তু সামগ্রিকভাবে সংস্থার কোনো ভরবেগের পরিবর্তন হয় না, যদি বাইরের থেকে কোনো বল প্রয়োগ না হয়। আমি বলছি সংঘর্ষ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন হওয়া, অর্থাৎ এই বস্তুটারও ভরবেগের পরিবর্তন হবে, এই বস্তুটারও ভরবেগের পরিবর্তন হবে, কিন্তু মোট দুটি বস্তুর ভরবেগ যেটা আছে সেটা পরিবর্তন হবে না। সংস্থার ভরবেগ, এটাকে আমরা সংস্থা বলি, দুইটা বস্তু মিলে একটা সংস্থা, সংস্থার কোনো ভরবেগের পরিবর্তন হবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল বস্তুগুলির ভরবেগের পরিবর্তন হবে। সংস্থার ভরবেগের পরিবর্তন কখন হয়? যখন সংস্থার উপর এক্সট্রা কোনো বল ক্রিয়া করে, তখন সংস্থার ভরবেগের পরিবর্তন হবে। ধরো একটা বাসে করে তোমরা যাচ্ছ, এদিকে কতগুলি লোক যাচ্ছে বাসে করে, বাসটা হচ্ছে একটা সংস্থা, বাসের মধ্যে যে লোকগুলি আছে এরা এক একটা বস্তু কণার মতো। তুমি ধরো, মনে করো দুটো লোক বা পারস্পরিক এই লোকগুলো মারামারি করছে। মারামারি করা মানে কি? তাহলে এদের ভরবেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি বলি সামগ্রিকভাবে বাসটার কোনো ভরবেগের পরিবর্তন হচ্ছে না, বাসটা সমবেগে চলছে, কিন্তু বাসটার সমবেগে চলছে মানে বাসের ভরবেগের পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা যে বস্তু আছে এখানে, অর্থাৎ প্রত্যেকটা লোক, এরা ছোটাছুটি করছে। ছোটাছুটি করার মানে তো এর ভরবেগের পরিবর্তন হওয়া। প্রত্যেকটা কণার এখানে ভরবেগের পরিবর্তন হবে, কিন্তু সংস্থার কোনো ভরবেগের পরিবর্তন হবে না। হ্যাঁ, সংস্থার ভরবেগের পরিবর্তন কখন হতো? যদি আমি বল প্রয়োগ করতাম, তাহলে সংস্থাটার ভরবেগের পরিবর্তন হতো। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে সংঘর্ষ মানে হচ্ছে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয়, নিজেরা নিজেরা যদি বল প্রয়োগ করে, এটা নিজেরা নিজেরা বল প্রয়োগ করছে। এই যে এখানে লোকগুলো মনে করো এক একটা একজন একজনের সঙ্গে মারামারি করছে, একটা ঘুষি দিয়ে আরেকটাকে ফেলে দিল, তাদের ভরবেগের পরিবর্তন হলো। তাহলে ভরবেগের পরিবর্তন হলো, একে অন্যের উপর বল প্রয়োগ করছে। এটা ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল বলবো আমরা, নিজেদের মধ্যে ক্রিয়া হচ্ছে বল, কিন্তু বাইরের থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না। কাজেই সংস্থার কোনো ভরবেগের পরিবর্তন হবে না, নিজেদের ভরবেগের পরিবর্তন হবে। এইখানে এই কথাটাই বলা হচ্ছে, এই প্রত্যেকের ভরবেগের পরিবর্তন হচ্ছে আলাদা করে, কিন্তু সংস্থার কোনো ভরবেগের পরিবর্তন হবে না। সংস্থার ভরবেগ হচ্ছে ধ্রুবক, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়। তাহলে এই ঘটনাকে আমরা সংঘর্ষ বলি। তাহলে সংঘর্ষ কাকে বলে যদি বলা হয়, আমরা বলবো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বলের জন্য তাদের যদি ভরবেগের পরিবর্তন হয়, তাহলে যে কারণে ভরবেগের পরিবর্তন হলো সেই কারণটাকে আমরা বলবো সংঘর্ষ। সংঘর্ষের সংজ্ঞা আমরা এরকম ভাবে দিতে পারি। তাহলে সংঘর্ষের মূল কথা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া জনিত কারণে কতগুলি বস্তুর ভরবেগের পরিবর্তন হলে
ওই ঘটনাকে সংঘর্ষ বলে। সংঘর্ষের সংজ্ঞা হচ্ছে জাস্ট ভরবেগের পরিবর্তন হওয়া। কার? সংস্থার না, ইন্ডিভিজুয়াল বস্তুগুলোর। এই ঘটনাকে সংঘর্ষ বলে। আচ্ছা, এখন আমাদের অনেক সময় মনে হয় সংঘর্ষ হতে গেলে বোধহয় একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর টাচ হইতে হবে। দেখো, দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, এই জায়গাটাতে সংঘর্ষ হচ্ছে। এ একে ধাক্কা দিচ্ছে, মানে বল প্রয়োগ করছে, এ একে ধাক্কা দিচ্ছে, আসলে এটা ঘাত বল। এর উপর ঘাত বল প্রয়োগ করছে, ওর উপর ঘাত বল প্রয়োগ করছে, এটাই তো হয় সংঘর্ষ। মানে একে অপরের উপর বল প্রয়োগ করা, তার ফলে এদের ভরবেগের পরিবর্তন হওয়া। আচ্ছা, এই স্পর্শ ছাড়া কি ভরবেগের পরিবর্তন বা সংঘর্ষ সম্ভব? তোমাদের যদি বলা হয় স্পর্শবিহীন সংঘর্ষ সম্ভব কিনা, টাচ না করলে সংঘর্ষ হওয়া সম্ভব কিনা? সম্ভব। সংস্পর্শ ছাড়াও সংঘর্ষ হতে পারে। সংঘর্ষের সংজ্ঞাতে আমি কি বললাম? খালি ভরবেগের পরিবর্তন হইতে হবে বস্তু কণাগুলি। দেখো, ক্লাস 12-এ একটা পরীক্ষা পড়বে, আলফা কণার পরীক্ষা। আলফা কণা সোনার পাতের মধ্য দিয়ে যখন যাবে, সোনার নিউক্লিয়াস পজিটিভ আধান যুক্ত হয়, এটা সোনার নিউক্লিয়াস। আলফা কণাগুলো পজিটিভ আধান যুক্ত। এই আলফা কণাগুলোকে যখন সোনার পাতের মধ্যে দিয়ে পাঠানো হয়, এই আলফা কণার দিক পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু আলফা কণা আবার সোনার নিউক্লিয়াস ডাইরেক্ট লেগে আবার ফিরে আসে। আচ্ছা, দিক পরিবর্তন হওয়া মানে কি, বা ডাইরেক্ট ফিরে আসা মানে কি? দিকের পরিবর্তন হওয়া তার মানে বেগের পরিবর্তন হলো, তো দিক পরিবর্তন হওয়া মানে বেগ পরিবর্তন হওয়া, তাহলে ভরবেগের পরিবর্তন হলো। তাহলে এই আলফা কণা তো এর সঙ্গে সংস্পর্শ হয় নাই, দূর থেকেই বিকর্ষণের কারণে এইভাবে চলে যাচ্ছে। আর এমনকি যেটা নাকি সোজাসুজি যাচ্ছিল, এটাও কিন্তু এটাকে টাচ করবে না, টাচ না করে এখানে এসে থেমে আবার ব্যাক করে চলে যাবে। তাহলে সংস্পর্শ তো হয় নাই, কিন্তু ভরবেগের তো পরিবর্তন হলো আলফা কণার। তাহলে এটাকে আমি সংঘর্ষ বলবো কিনা? অবশ্যই সংঘর্ষ বলবো। তাহলে স্পর্শ ছাড়াও সংঘর্ষ হতে পারে, এটাও এই পয়েন্টটা লিখে নাও, কারণ এটা ভুল ধারণা হয়ে যায়। সংস্পর্শ ছাড়াও সংঘর্ষ হতে পারে। জাস্ট উদাহরণ, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় সংস্পর্শহীন সংঘর্ষ ঘটে। শুধু উদাহরণটা জানা, সংঘর্ষ ঘটে কারণ আলফা কণার ভরবেগের পরিবর্তন হয়। উদাহরণ, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় সংস্পর্শহীন সংঘর্ষ ঘটে, ব্যাস। আচ্ছা, এখন সংঘর্ষ বিষয়টা দেখো, একটু আগে আমি ব্যাখ্যা করলাম, একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে। ধরো পেছনে একটা বস্তু, সামনে এই আর একটা বস্তু, যখন ধাক্কা দেবে তখন কি হয়? আসলে একটা আরেকটার উপর ঘাত বল প্রয়োগ করে। ঘাত বল প্রয়োগ করার ফলে ঠিক ওই মুহূর্তে ওই জায়গাটায় বস্তুর ডিফরমেশন হয়। ডিফরমেশন মানে বুঝতে পারছো? চ্যাপটা হয়ে যাবে ওই জায়গাটা। দেখো, দুইটা বস্তু এরকম হয়ে গেল ওই মুহূর্তে। এটা হতে থাকে, যখন কাছাকাছি আসবে তখন এই ডিফরমেশনটা হবে, মানে চ্যাপটা হবে। আবার কি হবে? ডিফরমেশন আবার স্থাপকতার জন্য ওই ডিফরমেশন আবার আগের অবস্থায় চলে আসবে, মানে এই অবস্থায় আবার চলে আসবে। হ্যাঁ, যদি পূর্ণভাবে এই অবস্থা আসে, সবসময় আসে না, নাও আসতে পারে। দুটো কাদা বলের মধ্যে সংঘর্ষ, একদম এরকম গোল অবস্থা আসবে, আবার আসবে না। যে ক্ষেত্রে পুরোপুরি আগের অবস্থা আসবে, এটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। আর যে ক্ষেত্রে আসবে না, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ না, হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। তাহলে কাদার বলের ক্ষেত্রে আমরা বলবো এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর দুটা পিং পং বলের মধ্যে সংঘর্ষ মোটামুটি স্থিতিস্থাপক সংঘর্ষ হিসাবে আমরা বলতে পারি। আচ্ছা, সংঘর্ষ চলাকালীন একটা বিষয় জিনিস দেখো, এখানে সংঘর্ষ যতক্ষণ ধরে চলে, এটা খুব কম সময়, 10⁻⁹ সেকেন্ডের মতো এই ঘটনাটা ঘটে। একটা আরেকটার উপর বল প্রয়োগ করে, এদের মধ্যে ডিফরমেশন হয়, ডিফরমেশন হওয়ার পরে আবার রিফরমেশন হয়, আগের অবস্থায় চলে যায়। এই টাইমটা 10⁻⁹ সেকেন্ডের মতো হয়। হ্যাঁ, তা এইখানে বস্তুগুলির যে গতিশক্তি, সেটা স্থিতিশক্তি পরিণত হয়। আকার চেঞ্জ হওয়া মানে স্থিতিশক্তিতে পরিণত হওয়া। আবার যদি আগের অবস্থায় চলে আসে, তবে সেই স্থিতিশক্তি আবার গতিশক্তিতে পরিণত হয়। এবার আমি বললাম, যদি একদম ডিফরমেশন হওয়ার পরে রিফরমেশন ঠিক আগের মতো যদি হয়, তাহলে যে গতিশক্তি বিনষ্ট হয়ে স্থিতিশক্তি হলো, সেই স্থিতিশক্তি থেকে আবার গতিশক্তি পাওয়া গেল। আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান যদি হয়, সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হবে, কিন্তু সংঘর্ষ চলাকালীন গতিশক্তির বিনাশ হয়। বিনাশ হয়ে কি হয়? স্থিতিশক্তি হয়। হ্যাঁ, সেই স্থিতিশক্তি আবার গতিশক্তিতে পরিণত হয়।
স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা তো শুরু করব একটু পরে। স্থিতিস্থাপক সংঘর্ষ, যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে এই ডিফরমেশনটা হবেই। তার মানে গতিশক্তিতে থেকে সংঘর্ষ চলাকালীন স্থিতিশক্তিতে পরিণত হবেই। আর যদি আগের অবস্থায় চলে আসে তাহলে সেই সম্পূর্ণ স্থিতিশক্তিটাই আবার গতিশক্তি হয়ে যাচ্ছে। যদি আগের অবস্থায় পুরাপুরি ভাবে আসে সেটা আমরা স্থিতিস্থাপক বলি। ধরো দুইটা বস্তু মিলে গতিশক্তি হচ্ছে 10। এবার 10 গতিশক্তি এখানে কি হচ্ছে, স্থিতিশক্তিতে পরিণত হচ্ছে। মনে করো 5 গতিশক্তি স্থিতিশক্তি, তাহলে কিছুটা অংশ স্থিতিশক্তি হলো তো। এবার স্থিতিশক্তিটা কি করবে, আবার আবার গতিশক্তি হয়ে যাবে। আবার মোট গতিশক্তি কত হবে, এখানে আবার 10ই হবে। যদি হয় এটাকে বলবো আমরা স্থিতিস্থাপক। আর যদি মোট গতিশক্তি এখানে 10 না আসে, এখানে 9 বা 8 গতিশক্তি আসলো, তখন আমরা বলবো এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে কিছুটা ডিফরমেশন হয়ে থাকবে, স্থিতিশক্তি হয়ে থাকবে, তখন আমরা বলবো। যাই হোক, হ্যাঁ এবার দেখো আসল জিনিসে আসি। সংঘর্ষ প্রকারভেদ, কত প্রকার সংঘর্ষ হতে পারে। আমরা অভিমুখ হিসাবে সংঘর্ষকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে 1 নম্বর, অভিমুখ অনুসারে সংঘর্ষের প্রকার ভেদ হচ্ছে 2 রকম। 1 নম্বর হচ্ছে মুখোমুখি সংঘর্ষ, তারপর হচ্ছে তির্যক সংঘর্ষ। দুটো ছবি দিয়ে বুঝিয়ে দিই তাহলেই হবে। মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই যে আমি ছবিটা আঁকছি, এটা এই বস্তুর গতির অভিমুখ এই দিক, এই বস্তুর গতির অভিমুখ এই দিক। সংঘর্ষের পর বস্তুর গতির অভিমুখ যদি পরিবর্তন না হয় তাহলে এটাকে বলবো আমরা মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের আগে যে রেখা বরাবর ছিল, ধরো এই প্রথম বস্তুটা m1 ভরের বস্তুটা এই রেখা বরাবর যাচ্ছে এই দিকে, সংঘর্ষের পর m1 ভরের বস্তুটাও এই রেখা বরাবরই যাচ্ছে একই দিকে সমান্তরাল ভাবে। এটাও তাই, দ্বিতীয় বস্তুটাও তাই। এটাকে আমরা মুখোমুখি সংঘর্ষ বলবো। তাহলে তির্যক সংঘর্ষ কাকে বলবো? দেখো তির্যক সংঘর্ষের ক্ষেত্রে দেখো এরকম আমরা বলতে পারি, একটা বস্তু এই একটা বস্তু, এইটা যদি এখানে এসে ধাক্কা দেয় তাহলে কি ধাক্কা খাওয়ার পর সোজা যাবে? এটা দিয়ে এটাকে মারলে কি হবে, কোনায় যদি মারি এটা এদিকে ছুটবে আর ওইটা ওইদিকে ছুটবে, এরকম হয় না? এই ধরনের সংঘর্ষটাকে আমরা বলি তির্যক সংঘর্ষ। তার মানে কি, সংঘর্ষের আগে গতির অভিমুখ আর সংঘর্ষের পরের গতির অভিমুখ চেঞ্জ হয়ে গেল। এই বস্তুটাও মনে করো সংঘর্ষের আগে এদিকে ছিল আর সংঘর্ষের পরে গতির অভিমুখ হয়ে গেছে এদিকে, তাহলে এটাকে আমরা বলবো তির্যক সংঘর্ষ। তাহলে একটা মুখোমুখি, একটা তির্যক। হ্যাঁ, এরপর সংঘর্ষের প্রকারভেদের মধ্যে আসবো। এবার হচ্ছে গতিশক্তি সংরক্ষণ অনুসারে। গতিশক্তি সংরক্ষণ অনুসারে 3 প্রকার সংঘর্ষ আমরা পড়বো। তারপর একটা একটা করে শুরু করব। একটা হচ্ছে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা বলা হলো একটু আগে। একটা হচ্ছে স্থিতিস্থাপক, এটাকে অনেক সময় পূর্ণ স্থিতিস্থাপকও বলবে, হ্যাঁ। আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক বা আংশিক স্থিতিস্থাপক, এটা আংশিক স্থিতিস্থাপক। আর 3 নম্বর হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক। যেটা শুধু স্থিতিস্থাপক বলা হলো সেটা কিন্তু পূর্ণ স্থিতিস্থাপকও তুমি বলতে পারো। এই 3 প্রকার সংঘর্ষ হবে গতিশক্তির সংরক্ষিত থাকছেন নাকি গতিশক্তি নষ্ট হচ্ছে তার উপর ভিত্তি করে সংঘর্ষ 3 রকম। আমরা প্রথম স্থিতিস্থাপক সংঘর্ষ পড়বো বটে, তার আগে একটা কথা আছে। দেখো এই চ্যাপ্টারে মূল জায়গায় প্রবেশ করার আগে আমাদের যেটা পড়া দরকার সেটা হচ্ছে নিউটনের দেওয়া একটা সূত্র, একটা টার্মের কথা বলছে, সংঘর্ষ গুণাঙ্ক। এটাকে আমি ছোট হাতের ই দিয়ে লিখবো। সংঘর্ষের গুণাঙ্কের সংজ্ঞা এরকম, এই যে একটু আগে বারবার একই ছবি কিন্তু আমরা আঁকবো, এই একটা বস্তু, এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর আবার তারা পৃথক হয়ে গেল। এই সংঘর্ষের আগে এর গতিবেগ u1, এর গতিবেগ u2, সংঘর্ষের পরে এর গতিবেগ v1, এর গতিবেগ v2। দেখো আমরা একই দিকে দেখাচ্ছি কিন্তু সব সময়। এর সংজ্ঞাটা এরকম, সংঘর্ষের পর বস্তু দ্বয়ের আপেক্ষিক বেগ, দূরে সরে যাওয়ার বেগ আপেক্ষিক বেগ, বাই সংঘর্ষের আগে আপেক্ষিক বেগ। এখানে আরেকটা জিনিস বলি, পেছন থেকে এসে ধাক্কা দিচ্ছে সামনের বস্তুটাকে, তার কার গতিবেগ বেশি? অবশ্যই পেছনেরটার গতিবেগ। যখন ধাক্কা দিবে, যখন ধাক্কাটা হয়ে যাবে, ধাক্কার পরে কিন্তু সামনেরটার গতিবেগ বেশি হয়ে যাবে, পেছনেরটা কম হবে। এবার আপেক্ষিক বেগের কথা বলছি, তাহলে এখানে u1 গ্রেটার দেন u2 আর এখানে v2 গ্রেটার দেন v1। সংঘর্ষের পর ক্যারামের গুটি দিয়ে আরেকটা গুটিকে মারলে কি হয়,
একটা গুটি থেমে যায়, একটা গুটি চলে যায়, তাই না? এরকমই তো হয়। স্ট্রাইকার দিয়ে মারলে স্ট্রাইকারের গতিবেগ কমে যায় আর গুটির গতিবেগ বেড়ে যায়, একই জিনিস। তাহলে সংঘর্ষের পর আপেক্ষিক বেগ মানে তো বিয়োগফল, v2 মাইনাস v1। দেখো আমি v2 মাইনাস v1 লিখলাম উপরে, সংঘর্ষের পর আপেক্ষিক বেগ, আর সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ হচ্ছে u1 মাইনাস u2। আচ্ছা, এগুলো কিন্তু ভেক্টর সাইন দিও, গতিবেগের কথা তো এগুলো। আমরা v2 মাইনাস v1 ইকুয়াল টু e ইন্টু u1 মাইনাস u2 লিখলাম। এই সমীকরণটা কি বলা হয়? নিউটনস ল অফ কলিশন, মানে এটাই আমরা নিউটনের সূত্র বলি। আমরা এটাকে না বারবার নিউটনের সূত্র না লিখে নিউটনস ল অফ কলিশন এনএলসি লিখবো, এনএলসি। মনে রেখো, এইটা কিন্তু সবসময় কাজে লাগবে আমাদের, সবসময় মানে যে কোনো ধরনের সংঘর্ষ কিন্তু এটা ব্যবহার করা যাবে, যে কোনো ধরনের সংঘর্ষ এটা ব্যবহার করা যাবে। আচ্ছা বলো তো, ই এর একক আছে নাকি? দুইটাই তো বেগের অনুপাত, একক নেই, তাহলে মাত্রাও নেই, তাহলে একক মাত্রা নেই। এবার ই এর মান সম্বন্ধে একটু আমি বলে রাখি। ই এর মান 1 অথবা 1-এর ছোট, অথবা 0 সমান বা 0-এর থেকে বড়। ই এর মানের সীমা এটা, 1 হইতে পারে, 0 হতে পারে, আবার 1 আর 0-এর মাঝখানেও হতে পারে। এটার উপরেই নির্ভর করবে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক নাকি পূর্ণ অস্থিতিস্থাপক। এখানে বলতো এনএলসি কাকে লিখছি আমরা, কাকে লিখবো একটু আগে বল, নিউটনস ল অফ কলিশন সূত্রটা v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু e ইনটু, ওইটা। আচ্ছা, COLM এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তার মানে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। তোমরা যদি পাশে বাংলা লিখে নিতে চাও লিখে নাও, আমি ইউজ করবো কিন্তু এগুলা। COKE গতিশক্তি সংরক্ষণ সূত্র, যদি কখনো দরকার হয় COME মেকানিক্যাল এনার্জি সংরক্ষণ মানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র, COTE মোট শক্তি সংরক্ষণ সূত্র, টোটাল এনার্জি সংরক্ষণ সূত্র। আচ্ছা, এই যে মোট শক্তি সংরক্ষণ, এইটা তো সারা বিশ্ব জুড়ে সংগৃহীত থাকে, এটা সবসময় ভ্যালিড, সব সময় ভ্যালিড, যে কোনো জায়গায়। মোট শক্তি, হ্যাঁ হতে পারে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হয়ে যাচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি হয়ে যাচ্ছে, মোট শক্তি কিন্তু সংরক্ষিত থাকবেই, এটা সবসময় ভ্যালিড। শুরু করছি স্থিতিস্থাপক সংঘর্ষ। 1 নম্বর সংজ্ঞা লিখবো না, স্থিতিস্থাপক সংঘর্ষ যে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। সংঘর্ষের আগে গতিশক্তি, সংঘর্ষের পর গতিশক্তি সমান থাকবে। কার? একটা বস্তুর নাকি মোট? মোট মোট হ্যাঁ, বস্তু সংস্থার। এক একটা বস্তুর কিন্তু গতিশক্তি চেঞ্জ হচ্ছে। u1 গতিবেগ ছিল, তারই গতিবেগ গিয়ে পরে কি হচ্ছে v1, তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে। তো প্রতিটি বস্তুর গতিশক্তির পরিবর্তন হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা মোট, দুইটা বস্তু মিলে গতিশক্তি সংরক্ষিত থাকবে। বোঝা গেল? তাহলে মোট গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে এখানে ই এর মান 1 আর গতিশক্তি সংরক্ষিত থাকে। গতিশক্তি, সংস্থার গতিশক্তি, অবশ্যই সংস্থার গতিশক্তি সংরক্ষিত থাকে। আর এখানে কোনটা কোনটা ভ্যালিড হবে? অবশ্যই কাইনেটিক এনার্জি সংরক্ষিত থাকবে, তার মানে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু সংঘর্ষের পর গতিশক্তি হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এটা হবে। তারপরে ভরবেগ সংরক্ষিত থাকবে, সেই জন্য m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এবার নিউটনের সূত্র যেটা এনএলসি, এটা তো সব সংঘর্ষের ক্ষেত্রে ভ্যালিড। এটা হচ্ছে v2 মাইনাস v1 ইকুয়াল টু ই এর ভ্যালু 1 জন্য এটা লিখতে হবে u1 মাইনাস u2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এবার 2 আর 3 নম্বর সমীকরণ সমাধান করে আমরা সংঘর্ষের পর বস্তুদ্বয়ের যে গতিবেগ v1 v2 এগুলো আমরা বার করব। তাহলে এখন 2 আর 3, 2 এবং 3
সমাধান করে পাই সংঘর্ষের পর বস্তুদ্বয়ের গতিবেগ। হ্যাঁ, এটাই দরকার। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ ইম্পর্টেন্ট। v1 প্রথমটার দেখো মনেও রাখতে হবে আবার m1 মাইনাস m2 ইন্টু u1 বাই m1 প্লাস m2 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস, এটা প্রথম বস্তুর গতিবেগ। এবার দ্বিতীয় বস্তুর গতিবেগ দেখো, দ্বিতীয় বস্তুর গতিবেগ নিচে না m1 প্লাস m2 হবে, আর উপরে m2 মাইনাস m1 তার সঙ্গে u2 হবে এখানে, আর এখানে 2m1 u1 হবে এখানে। মনে থাকবে? মনে রাখার দেখো কায়দা কিছু পাও নাকি? নিচে সবার m1 প্লাস m2, এখানে u1 আছে m1 আগে, আর এখানে m2 আগে u2 আছে, m1 u1, আর এখানে m2 u2, আর এখানে m2 u2 m1 u1। না 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 না, এটা ভুল হয়েছিল। তাহলে m1 প্লাস m2 সব নিচে সব m1 প্লাস m2, এই সূত্র কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে ডাইরেক্ট অঙ্ক আসবে তো। এবার এর একটু স্পেশাল কেস আমরা করি। স্পেশাল কেস একটু সহজ করার জন্য, সূত্রটাকে ঝট করে অঙ্ক করার জন্য, দেখেই অঙ্ক করতে পারবো এমন যদি হয়। 1 নম্বর স্পেশাল কেস, দুইটা বস্তুর ভর যদি ইকুয়াল হয়, m আর m ইকুয়াল, তাহলে এটা কাটা 0 হয়ে যাবে, এটাও 0 হবে। তাহলে v1 কত দাঁড়াচ্ছে দেখো তো, তাকাও। এটা 2m1, এখানেও নিচে 2m1 আসবে, 2m1 কাটবে, m1 m2 তো সমান, তাহলে u2 আসবে না, v1 আসবে u2। এবার v2 কত আসবে, এটা বাদ, মাইনাস আছে, 0 হয়ে যাচ্ছে। এখানে 2m1 উপরে, নিচেও 2m1, কত থাকলো u1। ভালো করে খেয়াল করো, প্রথম বস্তুর সংঘর্ষের পর বেগ সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর বেগের সমান, আবার দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পর বেগ প্রথম বস্তুর সংঘর্ষের আগের বেগের সমান। তার মানে বেগের বিনিময় হয়, ওই বস্তুর বেগ একে দিয়ে দেয়, ওর বস্তুর বেগ ওকে দিয়ে দেয়। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে একটা বস্তু, এর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, আর এইখানে একটা গতিবেগ, এদের ভর সমান, এটাও m এটাও m, এটার গতিবেগ 3 মিটার পার সেকেন্ড। সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুর গতিবেগ কত হবে, দ্বিতীয় বস্তুর গতিবেগ কত হবে? প্রথমটার 3 হবে আর এটার 5 হবে, এটাই তো বলা হলো। এর বেগ ওকে দিয়ে দিল আর ওর বেগও নিল, বেগ বিনিময় হয়। তাহলে সমভর যদি থাকে, তাহলে আমার কি ওই v1 v2 এর মধ্যে অত বড় ফর্মুলার মধ্যে বসানোর দরকার আছে? দরকার নাই তো। হ্যাঁ, স্পেশাল কেস 2, যদি m1 অনেক বড় হয় m2 থেকে, একটা খুব ভারী, আর ধরো দ্বিতীয়টার গতিবেগ 0, m1 বস্তুটি ভারী, তার মানে ব্যাপারটা এটা, হ্যাঁ এইটা m1 বস্তু, এটা ভারী, এখানে দ্বিতীয় একটা বস্তু m2 ভরের, এটা খুব হালকা, এটাকে গিয়ে ধাক্কা দিচ্ছে, এটা স্থির অবস্থায় আছে, u2 = 0, আর এর গতিবেগ u1। একটা সাইকেল আলা দাঁড়িয়ে আছে রাস্তায়, একটা ট্রাক এসে ওকে ধাক্কা মারলো, কি হবে? গতিবেগ u1, তার এর গতিবেগ কত হবে সেটাই চাচ্ছি, দেখি কত হয়। ট্রাকের গতিবেগ কত হবে যদি m1 অনেক বড় আর m2 ছোট, আর এটা স্থির অবস্থায় আছে, আমি ধরে নিচ্ছি আর কি। m1 বড়, তাই লেখা হচ্ছে তো, m2 ছোট, ছোট মানে ওটাকে 0 ভাবো, তাহলে m1 নিচেও m1, এটা 0 এটা 0, তাহলে v1 = এখানে u1 দাঁড়াচ্ছে না, আর এখানে u2 তো 0ই আছে, তার মানে দাঁড়াচ্ছে তাহলে v1 = u1। তার মানে কি হলো, ভারী বস্তুটার বেগ নিজের বেগ নিজেরটাই থাকবে, u1 এর সমানই হচ্ছে, একই বেগের ট্রাক চলতে থাকবে। আর ও ছোটটার কি দশা হয় দেখি, v2 = এর গতিবেগ কি হয়, এইখানে u2 আছে,
তাহলে এই পার্টটা জিরো, এইখানে আসে। M1 অনেক বড়, M2টাকে জিরো ধরবো, 2M1/M1 কত হইলো 2, 2 ইন্টু U1। তাহলে কি হচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে 2U1। এর মানে কি হলো, ট্রাকের যে গতিবেগ নিয়ে আসছিল তার দ্বিগুণ গতিবেগে ছিটকে যাবে। ট্রাকের গতিবেগের দ্বিগুণ গতিবেগ হয়, ডিরেক্ট মনে রাখো। কেস স্পেশাল কেস 3, যদি M2 মাচ গ্রেটার দেন M1, এবার M2 বড়, আর যেটা বড় সেটা দাঁড়িয়েছিল একটা হিমালয় পাহাড় দাঁড়ানো, তাহলে এটাই M2, এটার গতিবেগ U2 0, তাই না? আর একটা ছোট্ট বস্তুর দিকে যাচ্ছে, হ্যাঁ বলো কি হবে, এটা M1 ভর, U1 বেগে যাচ্ছে, বলো তো, আইডিয়া করো, নিজের আইডিয়া করো কি হবে। এটা উল্টা দিকে আসবে, আর ওইটা একই জায়গায় থাকবে, দেখো তাই আসে। M2 বড়, এবার তাহলে M1 বাদ, M1 0 বসাও, তাহলে -M2/M2, আবার M2 কাটা, তাহলে -U1, V1 = -U1, ছোটটা ছিটকে চলে আসবে একই বেগে, তাহলে V1 = -U1, বুঝতেছো? একই বেগে উল্টা দিকে ছিটকে আসবে নিচে। আর বড়টার কি হবে, V2, U2 তো জিরোই ছিল, তার মানে এই পার্ট তো জিরোই এইখানে। হ্যাঁ M1 তো বলছি ছোট, তার মানে এটা যদি ছোট হয়, জিরো হলে তো উপরে তাহলে জিরোই হয়ে গেল, তাহলে V2 = 0। ওটা দাঁড়ানো ছিল, ওটা দাঁড়ানোই থাকবে। ভারী বস্তু যেমন ওয়ালকে আমরা ভারী বস্তু ধরি, ওয়ালে একটা বল দিয়ে ছুঁড়ে মারলাম, কি হয়, একই বেগে ফিরে আসে। হ্যাঁ, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, কোনো সংঘর্ষই স্থিতিস্থাপক না বাস্তবে। বাস্তব যেগুলো আমরা সংঘর্ষ দেখি, কোনো সংঘর্ষই স্থিতিস্থাপক না, শক্তির কিছুটা নষ্ট হয়ই। আমি যে বেগে একটা বলকে ছুঁড়ে মারবো দেওয়ালে, সেই বেগে ও ব্যাক করবে না, একটু কম বেগে ব্যাক করবে, কারণ আমি যে গতিশক্তি দিয়ে ওকে ছুঁড়ে মারলাম, এই গতিশক্তির কিছুটা অংশ নষ্ট হলো। তো কোথায় নষ্ট হলো, শব্দ হয় নাই, শব্দ হচ্ছে, ওখানে ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ, এই কারণে শক্তি কিছুটা নষ্ট হবে, কিছু কম শক্তি নিয়ে সে ব্যাক করবে। আমি নিচে একটা বল ছেড়ে দিলাম, যতই একটা, আমি পিং পং বল নিলাম, ছেড়ে দিলাম, ছাড়লে ঠিক সমান উচ্চতায় পরের বার ড্রপ খেয়ে উঠবে না, একদম পিং পং বল নিলাম যেটা খুব লাফায়, তাহলে উঠবে? পিং পং বল নিয়ে আমি ছেড়ে দিলাম, একই উচ্চতায় উঠবে না। যদি উঠতো, একবার ছেড়ে দিলে পরের দিন এসে দেখতে ওঠানামা করতে দিয়েছে। যে উচ্চতা থেকে ছাড়লাম সেই উচ্চতা থেকে নেমে আবার ওই উচ্চতায় উঠলো, আবার নেমে, তাহলে কি হবে, তা আবার নেমে আমার কি হবে, তাহলে সারা জীবন ধরে চলতে থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষ বাস্তবে কোনো, যতই পিং পং নিস আর রাবার ডিউস নিস, যাই নেওয়া হয়, বাস্তবে কোনো সংঘর্ষ নেই। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে কিছু নাই। আছে, ধরা হয় গ্যাস অণুগুলির সংঘর্ষ স্থিতিস্থাপক, গ্যাস অণুগুলির গতিশক্তি কমে না, এটাই ধরা, চলতেই থাকে। তাও এটা বিজ্ঞানীরা ধরে নিল চলতেই থাকে, না চললে যে গ্যাস অণুকে থামাই দিতে হবে, গ্যাস অণু থামাই দিলে যে আমার গ্যাস থাকবে না, তাহলে বাধ্য হয়ে আমি বলবো বিজ্ঞানীরা এটা ধরে নিছে, তাই না? না তো গ্যাসই থাকে না। তাহলে যাই হোক, অণুপরমাণু সংঘর্ষ সেগুলো আমরা স্থিতিস্থাপক ধরে নিই। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে গেল। দেখো, ভি বেগে চলমান এম ভরের একটি বস্তু, সোজা ভি বেগে চলমান এম ভরে, এটা এম ভরের বস্তু, এটা ভি বেগে যাচ্ছে, ঠিক? একটি বস্তু একই দিকে V/2 বেগে চলমান 2m ভরের বস্তু, এটার আবার ভর 2m, এটার গতিবেগ আবার V/2, গিয়ে এখানে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষ ঘটার পর তারা তো এবার বেগ আলাদা হয়ে যাবে, সংঘর্ষের পর তাদের বেগ কত হবে? ও আচ্ছা, ওই জিনিসই, এটা স্মল V1 দিও, ওটা ক্যাপিটাল ভি দিও, তো স্মল ভি দিলে গন্ডগোল হয়ে যাবে, এটা স্মল V2। এই যে এইটা চাই, সংঘর্ষের পর গতিবেগ। আচ্ছা, এখানে কোনো স্পেশাল কেস আসবে কি না? স্পেশাল কেস আসবে না, তাহলে উপায় নাই, আমাকে কিন্তু এবার পুরা সূত্রটা লিখেই করতে হবে। হ্যাঁ বলো, V1 এর সূত্র, উপরে M1 - M2 বাই M1 + M2 ইন্টু U1, প্রথমটাতে U1, তারপরে এখানে +2
m2u2, আরে 1 তো হয়ে গেল, m2u2 বাই m1 প্লাস m2, এটা না? দেখো m1 কত বলছে m, নাকি m1 বলছে m, মাইনাস m2 কত বলছে 2m, আর নিচে তাহলে 3m। u1 কত বলছে v, ভেক্টর আর দরকার নাই, একই দিকেই আছে, ভেক্টর দিলাম না, v প্লাস 2 m2 মানে 2m বাই 3m u2, এটার গতিবেগ v বাই 2। ঠিক আছে, দেখো কেটে যাচ্ছে এখানে মাইনাস m বাই 3m মাইনাস, হ্যাঁ মাইনাস v বাই 3, তাহলে আর এখানে f2 একটা কাটো, 2 বাই 3v প্লাস 2 বাই 3 ইন্টু v, 2 বাই 3 থেকে একটা বাদ, মানে v বাই 3 আনসার। প্রথমটার গতিবেগ হলো, হ্যাঁ দ্বিতীয়টার তোমরা করো তো, v2 ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1, নিচে m1 প্লাস m2। একবার যদি না দেখে লেখা অঙ্কটা করো, এখানে u2 আসবে, হ্যাঁ প্লাস 2, এখানে m1 u1 আসবে, একবার সূত্রটা লিখলেই চলে আসবে। হ্যাঁ বসাও, আমি কিন্তু অ্যান্সার লিখবো খালি। m2 মানে 2m, m1 মানে m, u2 মানে v বাই 2, কত 5v বাই 3, 5v বাই 6, হ্যাঁ 5v বাই 6, ঠিক আছে। আচ্ছা এবার শোনো, এখানে আরেকটা পার্ট আছে অঙ্কটার, পার্টটা দেখে নাও। দ্বিতীয় বস্তুটি v বাই 2 বেগে বিপরীত দিকে গতিশীল হলে, মানে এটা একটা আরেকটা অঙ্ক, আবার নতুন করে করতে হবে। দ্বিতীয় বস্তুটা আমরা এইদিকে ধরছিলাম, পরের অঙ্কতে বলছি v বাই 2টা যদি, মানে এবার এটা দিক থেকে আসছে আর এটা দিক থেকে যাচ্ছে, এটা দিক থেকে যাচ্ছে, তাহলে স্মল v1 v2 কত হবে? উল্টা দিক থেকে আসলে সংঘর্ষের পর গতিবেগ কি হবে? তার মানে কি v2, এখানে যেটা u2টা তুমি কত বসিয়েছিলে আগে? v বাই 2, এখন u2 বসাতে হবে কত? মাইনাস v বাই 2, এটাই ডিফারেন্স। উল্টা দিক মানে মাইনাস বসালেই হবে। হ্যাঁ, তো দ্বিতীয় অংশ নিজেরা করবে। এরপর আরেকটা জিনিস বলা বাকি আছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। দেখো এবার একটা নতুন জিনিস বলি, স্থিতিস্থাপক সংঘর্ষে দুটো বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের আগে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, তাই তো? আচ্ছা, কিন্তু বস্তুগুলির নিজস্ব গতিশক্তি কি সমান থাকবে? এক একটা ইন্ডিভিজুয়াল বস্তু যদি ধরি, তার গতিশক্তির পরিবর্তন হচ্ছে না? প্রথম বস্তুর গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার, এইটাই লাস্টে গিয়ে হচ্ছে সংঘর্ষের পর হাফ m1 v1 স্কোয়ার, তাহলে গতিশক্তি চেঞ্জ হলো না? প্রথমটার গতিশক্তি কমলো না বাড়লো? এটা পেছন দিকে ধাক্কা মারছে গিয়ে, কমলো, তাহলে u1 থেকে তো v1 কম আছে, তাহলে প্রথমটার গতিশক্তি কমে কোথায় যায়? তাহলে পরেরটাতে যায়, কারণ গতিশক্তি নষ্ট হবে না, ওই গতিশক্তিটা তার মানে কি হস্তান্তরিত হয়, এইটার গতিশক্তি একে দিয়ে দেয়। বোঝা গেল? কিন্তু মোট গতিশক্তি সংরক্ষিত থাকে। এবার কত অংশ হস্তান্তরিত হয় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর গতিশক্তি, সেটার একটা সূত্র আমি ডাইরেক্ট লিখে দিব। হ্যাঁ, প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুকে শক্তি হস্তান্তর। আচ্ছা, এখানে আমরা না দ্বিতীয় বস্তু স্থির অবস্থায় আছে এটা আমরা ধরে নিয়ে করব, কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে দ্বিতীয় বস্তু স্থির অবস্থায় আছে এটাই আমরা ধরে নিয়ে করি, মানে আসে বেশি। দ্বিতীয় বস্তু স্থির আছে, প্রথম বস্তু গতিশীল অবস্থায় আছে, দ্বিতীয় বস্তুটা স্থির। এবার ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এবার দ্বিতীয় বস্তু আলাদা গতিবেগে যাবে, প্রথম বস্তু আলাদা গতিবেগে যাবে, তাই তো? তাহলে গতিশক্তি হস্তান্তরিত হবে। দেখো গতিশক্তি হস্তান্তরের সূত্র, প্রথম বস্তুর গতিশক্তি লস, আর যদি বলি দ্বিতীয় বস্তুর গতিশক্তি লাভ। লস দিয়েও আসতে পারে, লাভ দিয়েও আসতে পারে। কত অংশ প্রথম বস্তুটি গতিশক্তি লস করে? তাহলে প্রথম বস্তুর গতিশক্তি হ্রাসের ভগ্নাংশ দিয়ে মনে রাখো
কম্পিটিটিভ এক্সামের জন্য ডাইরেক্ট ডেল্টা কে 1 বাই কে 1 ইকুয়াল টু 4 ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2, এইটা হোল স্কোয়ার। ডেল্টা কে মানে গতিশক্তির হ্রাস। প্রথম বস্তুর গতিশক্তি কত ছিল? হাফ m1 u1 স্কোয়ার ছিল। পরে গতিশক্তি কত হচ্ছে? হাফ m1 v1 স্কোয়ার হচ্ছে। তাহলে হ্রাস কত হলো? এটা হাফ m1 v1 স্কোয়ার মাইনাস বাই প্রাথমিক গতিশক্তি দিয়ে ভাগ প্রথম বস্তুর, মানে হাফ m1 u1 স্কোয়ার দিয়ে আবার ভাগ। এইটা করলেই m তো কাটাই যাবে, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার বাই u1 স্কোয়ার। এবার v এর মান যদি আমি বসাই তাহলে এই জিনিসটা আসবে। তাহলে 4 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার। মনে রাখো এটা ভগ্নাংশ হ্রাস, শতকরা হ্রাস হলে 100 দিয়ে গুণ করতে হবে যদি শতকরা হ্রাস চাই। দেখো নিটের অঙ্ক, একটি নিউট্রন একটি স্থির আলফা কণার সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ করে। দেখো যে আমি বলছিলাম না u2 0, দ্বিতীয় বস্তুটা স্থির, এটা আলফা কণা। আলফা কণা স্থির আছে, আর একটা নিউট্রন এসে ধাক্কা দিল একে, একটা নিউট্রন এসে ধাক্কা দিল, স্থিতিস্থাপক সংঘর্ষ করে। নিউট্রনের তাহলে গতিশক্তি কমবে না? এই যদি এখানে ধাক্কা দেয় নিউট্রনের কত শতাংশ গতিশক্তি কমবে? এটা কোশ্চেন, ডাইরেক্ট বসাবো হয়ে যাবে। শুধুমাত্র ভরটা জানতে হবে, বেগটা জানার দরকারই নেই, তাই তো? শুধু ভর জানলেই হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে শুধু নিউট্রনের ভর আর আলফা কণার ভরটা জানতে হবে। বলো নিউট্রনের ভর মানে m1, এটা আমি m ধরলাম। আলফা কণার ভর মানে m2, নিউট্রনের ভরের 4 গুণ। আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে 2টা নিউট্রন থাকে। নিউট্রনের ভর আর প্রোটনের ভর প্রায় সমানই ধরা হয়। তাহলে একটা নিউট্রনের ভর যদি m হয়, ওখানে 4টা নিউট্রন আছে, তুমি ধরে নাও 4টা নিউট্রনের ভর তাহলে 4m। তাহলে ডেল্টা কে বাই কে ইন্টু 100, এটা কত হবে? 4 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু 100, এটা হ্যাঁ স্কোয়ার। হ্যাঁ 4 m1 কত m, m2 4m, নিচে 5m হোল স্কোয়ার ইন্টু 100। বোঝা গেল এত পার্সেন্ট? তাহলে উপরে 16, নিচে 25, হ্যাঁ 16 বাই 25, আর এদিকে 100 গুণ আছে, 464%। এটা অ্যান্সার নিটের অঙ্ক। দেখো এখানে একটা অঙ্ক করাই। 5 মিটার অভিকর্ষের অধীনে পড়ার পর একটি বল, এই দেখো একটা বল অভিকর্ষের অধীনে পড়ছে, 5 মিটার পড়ছে, 5 মিটার দূরত্ব, উপর থেকে ছেড়ে দেওয়া হলো, পড়ছে। এটা কোথায়? একটি বল 1 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে অগ্রসর হওয়া লিফট, উপর দিকে লিফট উঠছে, এর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের ঠিক পরে বলের বেগ কত? এটা উঠছে, বলটাও নামছে, সংঘর্ষের পর বলের বেগ কত হবে? ভর দেওয়া নাই, নিউটনের সূত্রটা এর মধ্যে ভর নাই, এটা থেকে হয়ে যাবে ডাইরেক্ট। এটা নিউটনের সূত্রটা বলো, v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এখানে একটা বস্তুকে 1 নম্বর ধরো আর একটা বস্তুকে 2 নম্বর ধরো। বলটাকে 1 নম্বর ধরলাম আর এটাকে 2 নম্বর বস্তু ধরলাম। হ্যাঁ, সংঘর্ষের আগে বলের গতিবেগ, বলটা নিচের দিকে পড়ছে আর এটা উপরের দিকে উঠছে, এটার গতিবেগ মাইনাস, এটার গতিবেগ প্লাস, ওয়াই অক্ষের উপর দিক প্লাস, এটার গতিবেগ মাইনাস। শুধু তো তাই না, 5 মিটার উপর থেকে পড়লে তার গতিবেগ, এখানে গতিবেগ 0, 5 মিটার নামার পর তার গতিবেগ কত হবে ওটা লাগবে তো, সেটা হচ্ছে √2gh এবং মাইনাস সামনে, এখানে মাইনাস ইম্পর্টেন্ট, 2 ইন্টু 10 ইন্টু 5 কত হয়? মাইনাস 10 মাইনাস 10 মিটার পার সেকেন্ড। a1 বলের গতিবেগ, v1 চাইছে না, বলের গতিবেগ চাইছে না সংঘর্ষের পর। এবার u2 বলো, u2 2 নাম্বারটা
2 নম্বর এটা 2 নম্বরের প্রাথমিক গতিবেগ কত উপর দিকে, তাহলে 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা 2 নম্বরের অন্তিম গতিবেগ কত, দেখো অঙ্কটা কতটা টেকনিক্যাল। 2 নম্বরের অন্তিম গতিবেগ কত, লিফট ভারী বস্তু হালকা বস্তুর দিকে আসলে ভারী বস্তুর গতিবেগের পরিবর্তন হয় না কিছু, এইটা 1 মিটার পার সেকেন্ড। বাস, তাহলে আমাদের v1 হয়ে গেল। বসাও এখানে এটার মধ্যে v2 হচ্ছে 1 মাইনাস v1 এটা লাগবে ইকুয়াল টু u1 কত মাইনাস 10 মাইনাস u2 মানে হচ্ছে আবারও সেই 1। অঙ্কটা কিন্তু এই যে এক লাইনের। তাহলে দেখো 1 মাইনাস v1 ইকুয়াল টু মাইনাস 11, তাহলে v1 ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। এখানে লাগার পর 12 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে চলে যাবে। একই ধরনের একটা অঙ্ক, এবার একটা দেওয়াল, তার মানে এটা ভারী বস্তু, ওয়াল লিফট এগুলো বলা থাকলে ভারী বস্তু ধরতে হবে। ভারী বস্তু ধরা মানেই হচ্ছে ওর সংঘর্ষের আগের বেগ সংঘর্ষের পরের বেগ সমান। একটি বল একটি দেওয়ালের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। এই যে একটা বল, এটা গতিবেগ 2 মিটার পার সেকেন্ড। দেওয়ালটি 1 মিটার পার সেকেন্ড বেগে বলের দিকে যাচ্ছে, এটা 1 মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালই বলে যাচ্ছে, ঠিক আছে। সংঘর্ষ স্থিতিস্থাপক হলে সংঘর্ষের পরে বলের বেগ কত, একই রকম অঙ্ক। আগেরটা উপর দিকে গতিবেগ ছিল, উপর নিচ, এটা এদিকে। বলো এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। u1 কত 1 নম্বর বস্তুর, প্লাস না মাইনাস, এবার ডান দিক প্লাস, x অক্ষের ধনাত্মক কত 2 মিটার পার সেকেন্ড। v1 বার করতে হবে, এর সংঘর্ষের পরে গতিবেগ বার করতে হবে। আর ওয়ালের ক্ষেত্রে যেটা, এটা বলের ক্ষেত্রে, ওয়ালের ক্ষেত্রে u2 গতিবেগ কত মাইনাস 1 মিটার পার সেকেন্ড, ঠিক। v2 কত মাইনাস 1 মিটার পার সেকেন্ড, দেওয়াল তো দিকে চলতেই থাকবে। আবারও তুমি v2 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2 থেকে বের করে দাও, আমি আর করবো না। তারপরে নেক্সট, অস্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা এই সংঘর্ষের গতিশক্তি বিনষ্ট কিছুটা হবেই, অন্য শক্তিতে রূপান্তরিত হয়। আর এইখানে ই এর মান 1ও না 0ও না, 1-এর কম 0-র বেশি, মানে ভগ্নাংশ। 2/3, 3/5, 1-এর কম ভগ্নাংশ ই এর মান। তাহলে যে সংঘর্ষে গতিশক্তির কিছুটা বিনাশ হয় তাকে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। এই ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান হচ্ছে ভগ্নাংশ দিয়ে আসে, 1ও আসবে না 0ও আসবে না, হলো। হ্যাঁ, এবার কি তাহলে অ্যাপ্লাই করতে পারি বলো, সিওকেই অ্যাপ্লিকেবল না কি? আগেরটায় সিওকেই অ্যাপ্লিকেবল ছিল, এবার তো গতিশক্তি সংরক্ষণ থাকে না, সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি আলাদা, এবার এইটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। ভরবেগ সংরক্ষণ সূত্র COLM, এটা সব সংঘর্ষের ক্ষেত্রে খাটবে, এটা খাটবে। তারপরে NLC, এটাও খাটবে, এটাও সব। মানে এবার কিন্তু ই এর মান আর 1ও না 0ও না, ই v2 মাইনাস v1 ইকুয়াল টু ই ইন্টু u1 মাইনাস u2। দুটো সমীকরণ এখানে, এই দুটো সমীকরণ সমাধান করে আবার v1 v2 পাওয়া যাবে। বলবো সমাধান করে 1 ও 2 সমাধান করে v1 যেটা পাই সেটা m1 মাইনাস ই m2 ইন্টু u1 বাই m1 প্লাস m2, সংঘর্ষ গুণাঙ্ক আসবে, প্লাস 1 প্লাস ই m2 u2 বাই m1 প্লাস m2। আর এটা m2 মাইনাস ই m1 বাই m1 প্লাস m2, এটার সঙ্গে ছিল u2,
প্লাস 1 প্লাস ই m1 u1 বাই m1 প্লাস m2। এই দুই বস্তুর গতিবেগ সংঘর্ষের পর। 2 ছিল ওখানে 2m1 m2 u2, 2 এর জায়গায় 1 প্লাস ই। আর এখানে পরে যেটা লিখছি m1 মাইনাস m2, ওখানে ছিল em2। এখানে পরে যেটা লিখছি m1, এখানে em1, মনে রাখার জন্য বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তির বিনাশ হবে তো নাকি? তাহলে বিনাশের সূত্রটাও বলে দিই। না, এটা v2, পরেরটা v2। হচ্ছে সবার? তাহলে এটা v2 গেল। এইবার তাহলে সংস্থার গতিশক্তি সংরক্ষিত থাকবে না বিনাশ হবে, নষ্ট হবে কিছুটা? এইবার গতিশক্তির সংস্থার গতিশক্তির পরিবর্তন, প্রথমে আমরা সংস্থার গতিশক্তির পরিবর্তন করি। দেখো, সংস্থার গতিশক্তির পরিবর্তন মানে কি বলতো? অন্তিম গতিশক্তি আর প্রাথমিক গতিশক্তির মধ্যে তফাৎ থাকবে। প্রাথমিক গতিশক্তি বেশি থাকবে, অন্তিম গতিশক্তি কম থাকবে। এই প্রাথমিক মাইনাস অন্তিম করলে যে জিনিসটা বের হবে সেটা এখন আমি লিখবো ডাইরেক্ট। তাহলে সংস্থার গতিশক্তির লস, এইবার লস ভগ্নাংশ হিসাবে না, কিন্তু এইটাই হাফ m1 m2 বাই m1 প্লাস m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এটা একটা জেনারেল সূত্র। কেননা এর মান যদি তুমি 1 বসাও, এর মান 1 বসালে স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের সংস্থার গতিশক্তি কি হ্রাস হয়? আর 0 হয়? দেখো তো 0 হয় না। এটা যদি 1 বসাই, 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা পাচ্ছি 0। যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন ই এর ভ্যালু 0। তখন তাহলে শক্তির হ্রাস কত হবে? এটার ভ্যালু 0, মানে এইটুকু পার্ট পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে। বোঝা গেল? তো সংস্থার গতিশক্তির পরিবর্তন এটা মনে রাখো। আর দেখো অঙ্ক হবে, এটা ডাইরেক্ট অঙ্ক। 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে চলমান 3 কেজি ভরের বস্তুর সঙ্গে সংঘর্ষ করে। সংঘর্ষের পর বস্তুগুলির গতিবেগ কত হবে? সিস্টেমের গতিশক্তির হ্রাস কত হবে? ওই যে ডাইরেক্ট সূত্র বলো, v1 ইকুয়াল টু কি লিখছিলাম? m1 মাইনাস ই m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, তাই তো, প্লাস 2 1 প্লাস ই ইন্টু, জায়গা লাগবে, প্লাস 1 প্লাস ই m2 u2 বাই m1 প্লাস m2। এটা প্রথমটার গতিবেগ। দেখো বসাও, একবারে করব। m1 2, m2 কত? 3, ই কত? 2/3। তাহলে বলো এটা 2, হ্যাঁ, মাইনাস 2/3 ইন্টু 3, 2 মাইনাস 2 চলে আসতেছে উপরে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। প্লাস 1 প্লাস ই 1 প্লাস 2/3 লিখলাম, m2 3, u2 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস? উল্টা দিকে যাচ্ছে, বিপরীত দিকে, মাইনাস 5 মিটার পার সেকেন্ড বাই m1 প্লাস m2 মানে 5। 3 3 2 5, 5 5 ক্যান্সেল, নিচে 3 3 3 ক্যান্সেল, মাইনাস 5 আসবে v1। বুঝতে পারছো? u2 এর ভ্যালু কত হলো? -5, কিন্তু কারণ বিপরীত দিকে গতিশীল জন্য। ঠিক একই রকম ভাবে v2 বের হবে না? করতে পারবে তো তোমরা, ডাইরেক্ট সূত্র তো। তারপরে সংস্থার কাইনেটিক এনার্জি লস, মনে আছে? লস ওই সূত্র, হ্যাঁ ওই যে ওটা লিখলাম, এর মধ্যে ডাইরেক্ট বসলেই হয়ে যাবে। ছেড়ে দিলাম। দেখো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে গতিশক্তির হ্রাস সর্বোচ্চ হয়, গতিশক্তির হ্রাস সর্বোচ্চ হয়। আর এক্ষেত্রে ই এর ভ্যালু
জিরো। ই এর ভ্যালু যদি জিরো হয়, আচ্ছা ভরবেগ সংরক্ষণ সূত্র খাটবে তো? সিও কে ই খাটবে না? সিও এল এম খাটবে অবশ্যই। এনএলসি খাটবে অবশ্যই। তাহলে এখানে আমরা m1u1 প্লাস m2u2 একই জিনিস, m1v1 প্লাস m2v2 এটা খাটানো যাবে প্রয়োজনে, বাট আরো সহজ হয়ে যাবে। দেখো এনএলসি থেকে আমরা পাচ্ছি ই তো জিরো, ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে জিরো, তার মানে কি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু। তার মানে কি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মানে হচ্ছে দুইটার গতিবেগ সমান কার সংঘর্ষের পর। তার মানে হচ্ছে দেখো এই দুইটা বস্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাবে, পূর্ণ অস্থিতিস্থাপক। এটা এটার পেছন দিকে যাচ্ছে, গিয়ে এখানে সংঘর্ষ করলো, তারপরে দুইটা গতিবেগ দুইটা একসঙ্গে যাবে, কারণ দুইটা মিলে মিলে গেল তো, সংঘর্ষ হলো তো, এই অবস্থাতেই চলতে থাকবে, এই অবস্থাতেই চলতে থাকবে সংঘর্ষের পর। তো মিলিত বস্তুর গতিবেগ কত এখান থেকে পাওয়া যাবে। দেখো এখানে যদি তুমি আবার ভি ওয়ান ভি টু সমান বসাও, এটাকে আমি ক্যাপিটাল ভি ধরি, আবার ভরবেগ সংরক্ষণ সূত্র তুমি যদি আসো m1u1 প্লাস m2u2 থেকে আমি ওখানে m1 ইন্টু ক্যাপিটাল ভি প্লাস m2 ইন্টু ক্যাপিটাল ভি লিখলাম, কারণ দুইটার গতিবেগ সেম হয়ে যাচ্ছে। ক্যাপিটাল ভি যদি আমি কমন নেই, m1 প্লাস m2 হচ্ছে, আর তাহলে ভি ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2। ওই দুইটা বড় বড় সূত্র নাই সংঘর্ষের পর, যেহেতু গতিবেগ কমন গতিবেগ হয়ে যাচ্ছে, সেই জন্য বড় বড় ওই দুইটা সূত্র নাই, দুইটারই গতিবেগ কত এটা বুঝতে পারছো? এটা হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। গতিশক্তি ক্ষয় কত হবে? হ্যাঁ এবার শক্তি ক্ষয়, শক্তি ক্ষয় তো ওই যে ওই সূত্র থেকে আসবে আমাদের, এখানে তো শক্তির সর্বোচ্চ ক্ষয় হবে, ডেল্টা কে লস। হ্যাঁ কি ছিল এটা? হাফ m1 m2 বাই m1 প্লাস m2, এখানে নিচে কিন্তু স্কোয়ার নাই, একটা 4m1 m2 তো নিচে স্কোয়ার ছিল, আর এখানে u1 মাইনাস u2 হোল স্কোয়ার ছিল না, সঙ্গে 1 মাইনাস ই তো জিরো, তাহলে এটাই শক্তি ক্ষয়, সংস্থার শক্তি ক্ষয়, এটা সিস্টেমের। তাহলে এটুকু হলো।